আমাকে টাচ করার সাহস কি করে হয় তোর? রাস্তায় এসেও তোর জন্য একটু শান্তি নেই। বাড়িতেও জ্বালিয়ে মারিস, এইখানেও তাই। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? রাস্তার ছেলে একটা, ছোট লোক, মেয়ে দেখলে এইসব করিস তোরা। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আর কখনো আপনার সামনে এসে বিরক্ত করব না। ব্যাগটা ধরুন তো। মানে কি? আমি কেন ব্যাগ ধরবো? এত কথা বলেন কেন? দেখছেন না সব জিনিসপত্র নিতে হচ্ছে? ধরুন। আচিপ তো। এই, কে আপনি? আমাকে চিনেন আমি কে? আমি নতুন ভাড়াটিয়া, 3 তলায় উঠেছি। আর আপনি কে সেটা জেনে আমার কি? একটু হেল্প করলে কি হাতে ফসকা পড়বে নাকি? এটা আমার বাবার বাড়ি। আমি বাড়িওয়ালার মেয়ে আর আমাকেই বলছেন কাজ করতে? এত সাহস আপনার? ও, তাহলে আপনি সেই কটকটি বেগম থুকু? আপনি সেই মেয়ে যার কথা আঙ্কেল বলেছিল? এই, কি বললেন আমাকে? খুব সাহস দেখছি আপনার। একটা উল্টাপাল্টা কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। সেটা পরে দেখব, আগে ব্যাগটা নিয়ে উপরে চলুন। ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম তার অনিচ্ছা সত্ত্বেও। ও হ্যাঁ, আপনাদের পরিচয় দেওয়া হয়নি। আমি আবির। আজ নতুন বাসায় উঠলাম পরিবার সহ। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, ভাতিজি, এটাই আমার পরিবার। বাবা সরকারি চাকরি করেন। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করলাম, মানে ফাও কাজ করিয়ে নিলাম, সে হলো এবারই একমাত্র মেয়ে, মানে বাড়িওয়ালার মেয়ে। নাম এখনও জানা হয়নি, পরে একসময় জেনে নিব কোনো ওসুলত দিয়ে। ওরা 4 তলায় থাকে আর আমরা 3 তলায়। বড় ফ্ল্যাট, 3টা রুম, বেলকনির সাথে রুমটা আমার। এই বাসাটা নেবার একমাত্র কারণ হলো বাবার অফিস, ভাইয়ার অফিস আর আমার ভার্সিটি, 3টায় পাশাপাশি। আর বাড়িওয়ালা আঙ্কেলও খুব নরম মানুষ। ট্রাক থেকে সব মালামাল বাসায় উঠিয়ে সেগুলো গুছাতেই রাত হয়ে গেল। 9টার দিকে বাড়িওয়ালা এলো দেখা করতে। আব্বু দরজা খুলে ভিতরে এনে আঙ্কেলকে সোফায় বসতে দিল। ভাই, কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সব ঠিক আছে। বাসাটা সত্যিই খুব সুন্দর। সারা জীবন পরিশ্রম করে একটা আশ্রয় বানিয়েছি আপনাদের দোয়ায়। কোনো প্রকার সমস্যা হলে আমাকে জানাবেন। সে তো ঠিক আছে, আজ তো সব গোছালাম। কাল ভাবিকে নিয়ে আসবেন বেড়াতে। সে তো আসবই। আপনার ভাবি আসতে চেয়েছিলেন, কিন্তু পরে উনি বলল সব কিছু ঠিকঠাক করতে সময় লাগবে। এখন না গিয়ে কাল যাব, তাই আমি এলাম। তাহলে তো ভালোই হলো। ও হ্যাঁ, আপনারা আজ রাতে আমার বাসায় খাবেন। আপনার ভাবি রান্না করেছে। আজ আর গ্যাস নষ্ট করে লাভ নেই, কাল সকালে করবেন। আপনারা গুছিয়ে চলে আসুন, আমি গিয়ে ওদিকে সব ঠিক করি। ভাই, আপনি দেখছি সব খবর রাখেন। কি যে বলেন ভাই, আমি কখনো ভাড়াটিয়া বাড়িওয়ালার সম্পর্কে বিশ্বাস করি না। সবাই এক পরিবার। কথা হচ্ছিল আব্বু আর আঙ্কেলের। ডিনারের দাওয়াত পেলাম। এমনিতে কাজ করে ক্ষুধা লেগেছে অনেক। আমার মতো একটা পিচ্চি পোলা কি এত কাজ করতে পারে? ভাইয়াটাও হারামি, একটা কাজ করেনি, সব আমাকে দিয়ে করিয়েছে। বাড়ির ছোট ছেলে বলে কেউ আদর করে না। ফ্রেশ হয়ে সবাই উপরতলায় গেলাম। আঙ্কেল দরজা খুলে আমাদের দেখে আন্টিকে ডেকে বলল, কই অর্পিতার আম্মু? দেখো কারা এসেছে। আমি বুঝে নিলাম এই কটকটির নাম তাহলে অর্পিতা। নামটা যেমন ঠিক তেমনি কর্কট মেয়ে একটা। তাতে আমার কি, আমি তো ভালো ছেলে। আন্টি এসে সালাম দিল, তারপর সবাইকে নিয়ে ভিতরে গেল। আমার ছোট মামুনিকে আগে কোলে নিয়ে দাদু দাদু বলে আদর করলো। সবাই ওকে দেখে বলে এত মিষ্টি একটা মেয়ে। বুঝলাম সবাই মিশুক মানুষ। ভালোই লাগলো, সবার সাথে কথা বলছিলাম। আন্টি আমাকে জিজ্ঞাসা করলো কিসে পড়াশোনা করি, কোথায় করি, সবই জানালাম। অপি, এই অপি, দেখে যা কারা এসেছে বাসায়। আন্টি তার মেয়েকে ডাকলো। আবারও বুঝলাম বাসায় তাকে আন্টি অপি বলে ডাকে। একটা মানুষের এত নামের কি দরকার? রুমের দরজা খুলে কটকটি মানে অপি ম্যাডাম বের হলেন অবশেষে। সাদা একটা জামা পরা, লম্বা চুল, হাসি মুখ, খুব সুন্দর লাগছিল দেখতে। ওয়েট ওয়েট, আমি ক্রাশ খাইনি কিন্তু, শুধু বলছিলাম আর কি। এসে সালাম দিয়ে বসলো সোফায়। একে একে সবার সাথে পরিচিত হলো। তখন জানলাম সে এবার 9ম শ্রেণীর ছাত্রী। সবার সাথে হাসিমুখে কথা বলে শেষে যখন আমার দিকে তাকালো, দুজনের মুখে যেন কালো মেঘ জমে গেল। আমি মুখ ভিজকি দিলাম আগে, তাতে তার মুখটা যেন খুলে হা হয়ে গেল। রাগে ফুলছে, তাতে আমার কি? আন্টি বললেন, কিরে, তোর ভাইয়ের সাথে পরিচিত হলি না? আমি বললাম, আন্টি
আমি কটকটিকে চিনি। থুকু, ও যে আপনার মেয়ে আমি সেটা জানি। সকালে দেখলাম রাস্তায় চিৎকার করে সবাইকে বলছে ও এই বাড়ির মেয়ে, তখনই জানতে পেরেছি। একদম মিথ্যা কথা বলবেন না। নিচে আমাকে দিয়ে কাজ করিয়েছে, নিজেই আবার বড় বড় কথা। তখন সবাই আমার এই কথা শুনে হাসতে লাগলো। আমার মেয়েকে আজ অব্দি পানি ঢেলে খাওয়াতে পারিনি, আর তুমি আজ ওকে দিয়ে কাজ করিয়ে নিলে বাবা। ভালো করেছো। আন্টি, আমি এসব ভালো পারি, কাকে কখন কোথায় টাইট দিতে হবে। সবাই আর একটু হাসলাম। আর ওইদিকে কটকটি বেগম রাগে জ্বলছে, যেন পরে আমাকে চিবিয়ে খাবে। তারপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম খেতে। আমার সামনেই বসেন অপি ম্যাডাম। ওর চোখে চোখ পড়তেই আমি জগটা ঠিক ওর সামনে রাখলাম, যাতে ওর চেহারা দেখা না যায়। ভাবি আমার পাশে বসে এসব খেয়াল করছে আর চিমটি দিচ্ছে। আন্টি হাতে রান্না খেয়ে খুব ভালো লাগলো, যদিও আম্মুর রান্না ছাড়া আমার কারোটা আজ অবধি ভালো লাগেনি। আন্টি, মাঝে মাঝে এসে খেয়ে যাব, এত সুন্দর রান্না। যখন মন চাই এসো, কোনো সমস্যা নেই। আমি মাথা নামিয়ে খেয়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম কে যেন আমার দিকে শকুনি চোখে তাকিয়ে আছে। কটকটি বেগম ছাড়া কে আর এমন করবে? ওর দিকে তাকাতেই মুখ ভেসকে কেটে আগেটা শোধ করে দিল। প্রথম দিনই এমন অবস্থা, না জানি সামনে কি আছে আমার কপালে। খাওয়া শেষ করে যখন বের হতে যাব, তখন অপির পাশে দাঁড়িয়ে বললাম, সারাক্ষণ মুখে ঠাডা পড়ার মতো চেহারা না বানিয়ে একটু হাসবে, না হলে পেঁচার মতো লাগবে বলে দরজা দিয়ে দৌড়ে চলে গেলাম। আর সে রাগে জ্বলতে থাকলো। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন অনেক খাটাখাটি হয়েছে, শরীরটা ক্লান্ত। তারপর ভাবলাম, মেয়েটা সারাদিন এত ঝগড়া করার এনার্জি কই পায়? রক্তে ওদের ঝগড়ার কোনো কণা আছে মনে হয়। চোখটা বন্ধ করতেই অপির মুখটা ভেসে উঠল। ফাল দিয়ে উঠে বুকে থুতি মেরে দোয়া পড়লাম, আল্লাহ, ওই মেয়ের চেহারা আর চোখে ভাসায়ও না। ঘুমটা রাতে ভালোই হলো। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হব, তখনই দেখি সিঁড়িতে কে যেন দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড় করে রাগে জ্বলছে আমাকে দেখে। আমি একবার এক সিঁড়ি নামি তো দু সিঁড়ি উপরে উঠে যাই। তারপর সাহস নিয়ে নামলাম। কিছু না জানা ভান করে ওপাশ দিয়ে চলে যাবার আগেই আমার কলা ধরে বলল, এই রোহিঙ্গা, দাঁড়ান, এক পা নড়বেন না। ওই কটকটি, কি বললে? আমি রোহিঙ্গা? কাল এসেই আমার পেছনে কেন লেগেছেন? খুব সাহস, তাই না? এখনো তো চিনেননি আমাকে, তাহলে আর এমন সাহস হতো না। সাহস দেখবা? কি? ওর লম্বা চুলগুলো জোরে টেনে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে আমি হাওয়া হয়ে গেলাম। আর অপি রাগে জ্বলতেছে, আমি শিওর পরের বার আমার কপালে শনি আছে। আমার ভার্সিটির পাশেই ওর স্কুল। আমি বিকেলে ভার্সিটি থেকে ফেরার সময় খেয়াল করলাম অপির স্কুলের কিছু মেয়ে দুইটা এলাকার বখাটা ছেলেকে খুব পেটাচ্ছে। কি সে মায়ের! আর রাস্তায় ফেলে একজনকে দেখে বুঝেছি ও হয়তো ওদের দলপতি। চুলগুলো খোপা করে বাঁধা, ছেলে দুইটির কলার দুহাতে ধরেছে। আর যদি কোনোদিন কোনো মেয়ের দিকে কুনজরে তাকাস, বিরক্ত করিস, তাহলে। আপা, আমাকে ভুল হইয়া গেছে, মাফ কইতা দেন। আমি কিছুটা দূর থেকে অন্য সবার মতো দাঁড়িয়ে দেখছি। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আর ওদের ওই দলপতির ঠিক পিছনে আমি, তাই ওর ফেসটা দেখতে পাচ্ছি না। খুব ইচ্ছে করছে ওকে দেখতে। নামটা শুধু মনে রাখিস, ওপি আমার নাম। বলেই ওদের ছেড়ে দিয়ে খোপাটা খুলে মুখ ফিরে রাস্তায় হাঁটা শুরু করলো। আমি তো পুরো অবাক। এ তো সেই কটকটি, মানে অপি। তাহলে এতক্ষণ ওই মেয়েটা ওদের খেলাচ্ছিল? ও মাই গড! আর আমি এমন গন্ডি লিডারের সাথে কাল ঝগড়া করেছি, ওকে বিরক্ত করেছি। সকালে তাহলে ও ঠিকই বলেছিল, চিনলে এমন সাহস হতো না। এমনভাবে ফেসে গেলাম। ওরকম মাই যদি আমাকে দেয় তাহলে আমি শেষ। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি অপি আমার দিকে তাকিয়ে আছে। ও চোখে চোখ পড়তেই আমি এক পা দু পা করে হাঁটা শুরু করলাম। দুনিয়ায় আমি এখন কাউকে চিনি না, কারোটাকে সাড়াও দিব না। ওদিকে অপি ওর চেলাদের আমার দিকে দেখিয়ে দিল। ওরা দৌড়ে আসছে। বাধ্য হয়ে আমিও দিলাম দৌড়। বেশি দূর যেতে পারলাম না। ওরা 4-5 জন আমাকে চারপাশ থেকে আটকে নিল। আমি কাঁচামাচো হয়ে মাথা নিচু করে চোখ পিটপিট করে দেখছি অপির দিকে। খুব ভাব নিয়ে আসতেছে আমার দিকে। খোপার চুলগুলো ছেড়ে দিয়ে যে ভঙ্গিতে আসতেছে, যেন কোনো ছেলে
কিছু সময়ের জন্য ওর প্রেমে পড়তে বাধ্য। আমার সামনে এসে নাকে একটা আঙ্গুল ঘষে খুব মুড নিয়ে বলল, কি নয়া মিস্টার, খুব তো কাল লাগলে অপির পেছনে, আজ দেখলে তো আসল রূপ অপির। সরি আপা, কে অপি? কোথাকার অপি? আমি তো কোনো অপিকে চিনি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো ভার্সিটি থেকে সোজা বাসায় যাচ্ছি, আমাকে কেন আটকালেন? কথাগুলো একবারে বলে হাঁপাচ্ছি ওর দিকে তাকিয়ে। আর এলে লে 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 বাচ্চা ছেলেটা কিচ্ছু জানে না। ওই আমার হকি স্টিকটা দে তো, ওর হাঁটুর বাটি ছুটালে সব কিছু চিনে যাবে। আরে আরে, কি বলেন এসব? এমন গুন্ডি কেন আপনি? আমি কিন্তু আপনার আব্বুকে সব বলে দিব, তখন বুঝবেন মজা। তাই নাকি? সেটা তো বাড়িতে যাবার পর, আগে তো হাঁটু ভাঙবো আপনার। আমার সামনে এসে হকি স্টিকটা আমার পায়ে রেখে টোকা দিচ্ছে আর দুষ্টু হাসি হারছে অপি। দেখো অপি, ভালো হবে না কিন্তু। অপি কিছু না শুনেই যে আমাকে মারতে যাবে, ঠিক তখনই ওর হাত থেকে হকি স্টিকটা কেড়ে নিয়ে ওর হাত ধরে বললাম, এত সুন্দর হাতে হকি স্টিক নয় বালিকা, ফুল মানায়। তোমার চোখে রাগের ছাপটা সত্যি মন কাড়া। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। অপের রাগ যেন আরও বেড়ে গেল। এই প্রথম কোনো ছেলে ওর হাত ধরে এমন কথা বলার সাহস পেল। তোর কপালে খুব দুঃখ আছে। এত রাগী মেয়েকে সামলাতে একটু কষ্ট তো হবেই। ওফ, অসহ্য। অপির হাতে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসলাম। অপির বান্ধবীরা সব অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে আর বলছে, তুই কেন কিছু বললি না ওকে? আরে যাবে আর কই, রাতের দিনে সবসময় ওরে পাবো আমার বাড়িতে, ওর জীবন তেজপাতা করে ছাড়বো বলে দিলাম। বাসায় এসে গোসল করে খেয়ে নিলাম। আমার ভাতিজি দৌড়ে এসে আমার বিছানায় শুয়ে পড়লো আমার সাথে। যত প্রকার দুষ্টুমি আছে এক এক করে শুরু করলো। আমার ঘুমটা আর হলো না। হঠাৎ কে জানি এসে কলিং বেল বাজালো। ভাতিজি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। অপি রুমে ঢুকে মেহজাবিনকে কোলে নিয়ে আদর করতে করতে সোফায় বসলো। আম্মু ভাবিও এসে গল্প শুরু করলো ওর সাথে। আমি বুঝলাম এমনি এমনি আসেনি, নিশ্চয় কোনোভাবে আমাকে জ্বালাতে এসেছে। তাই আমি আর গেলাম না ওখানে। আমি আমার গিটারটা বের করে বাজাচ্ছি আর গান গাইছি। কিছু সময় পর মেহজাবিন অপির কোল থেকে নেমে আমার কাছে আসবে বলে দৌড় দিল। আন্টি গিটার বাজায় কে? কেন, আবির বাজাচ্ছে। ভাইয়া গিটার বাজাতে পারে? হুম, গান গিটার নিয়েই তো থাকে আর আমাদের কান ছালাপালা করে। আমি যাব ভাইয়ার কাছে। যাও, এটা আবার জিজ্ঞেস করতে হয়? ওকে আন্টি। তারপর রুমে ঢুকে চুপ করে দাঁড়িয়ে শুনছে অপি। আমিও দেখে না দেখার ভান করে গান গেয়ে যাচ্ছি। হঠাৎ আমার পাশে বসে অপি বড় নখ দিয়ে আমাকে গোটা 6টা চিমটি কাটলো। খুব গান গাওয়া হচ্ছে তাই না? গেয়ে নাও গেয়ে নাও, পরে আর গান বের হবে না গলা দিয়ে। মানে কি? এত রাগ কিন্তু ভালো না, বুঝলে কটকটি? দেখো, এবার কিন্তু আন্টিকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছো, তখন তোমার অবস্থা কি হয় বুঝবে। তুমি এত ফাজেল কেন? আমার পেছনে আর লাগতে এসো না, ফল ভালো হবে না। মেহজাবিনকে বললাম, আম্মু আমাদের জন্য নাস্তা আনতে বলো তো, তোমার কটকটি আন্টির খুব ক্ষুধা লেগেছে। মেহজাবিন চলে গেল। অপের গালে 2টা কিস করে বললাম, তোমার আগের চেহারাটা খুব ভালো লেগেছে, তাই আরও বেশি রাগাতে ইচ্ছে করছে। কুত্তা হারামি শয়তান উল্লুক, তোর এত সাহস, আমাকে কিস করলি? দাঁড়া, আন্টিকে বলতেছি। যাও যাও, ডেকে বলো, আন্টি আবির আমাকে কিস করেছে, যাও বলো। অপের রাগ যেন থামছে না, কিছু বলতে পারছে না। তোকে আমি দেখে নিব, মনে রাখিস। মেকআপ করে আসবো, তারপর দেখবা। এমন হাল করব আয়নায় নিজেকে চিনতে পারবি না। দেখা যাক। এভাবে প্রতিদিন টুকটাক ঝগড়া লেগেই থাকে আমাদের। অপি অনেক প্ল্যান করেছে আমাকে সাহায্য করার জন্য। অপির সাথে প্রতিদিন সকালে রাতে খুনসুরি করতে করতে একসময় মনে হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে অপিকে ভালোবেসে ফেলেছি সেটা কি করে জানাবো, এটাই ভেবে পাচ্ছি না। রাতভর চিন্তা করতেছি। একে তো রাগী, তারপর বাড়িওয়ালার মেয়ে, কি করা যায়? যাই হোক, আস্তে আস্তে ঠিক হবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আব্বু অফিস যাওয়ার আগে আমাকে বলল বিকেলে থাকতে। আমিও বুঝে গেলাম আজ আব্বু আবার আড্ডা দিবে আমার সাথে। মানে হলো আব্বু আর আমি বেষ্টুর মতো।
আমরা একসাথে গান গাই, আড্ডা দেই। আমার বন্ধু বান্ধবীরা সবাই আফসোস করতে থাকে এমনটা দেখে। সকালে মেহেজাবিনকে স্কুলে দিয়ে আমিও ভার্সিটি চলে গেলাম। সকাল থেকে অবিককে দেখিনি, কেমন যে লাগছে ওর জন্য। ভাবলাম দুপুরে যাওয়ার সময় দেখা হবে নিশ্চয়। সেদিনের মতো আজও ওর স্কুলের সামনে দিয়ে আসতেছিলাম, কিন্তু পাচ্ছি না ওকে কোথাও। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি কটকটি ওর বান্ধবীর সাথে বসে ফুচকা খাচ্ছে। আমি চুপচাপ ওর পিছনে গিয়ে দাঁড়াতে ওর বান্ধবী তাকিয়ে আছে, মুখে একটা ফুচকা থাকায় কথা বলতে পারছে না। আমি অপির ফুচকার প্লেট থেকে দু হাতে 4টা ফুচকা উঠিয়ে টপাটপ গালে পুরে হাঁটা শুরু করলাম। এটা দেখে আশেপাশে সবার মুখে হাসির ঝলক। আর কটকটি চিল্লাতে চিল্লাতে কান ঝালাপালা করে দিল। তাতে আমার কি, আমি তো শুধু ফুচকা খেয়েছি। বাসায় এসে খেয়ে অপিদের বাসায় গেলাম। আন্টি নাকি যেতে বলেছে, ভয়তো আমার অবস্থা যায়। অপি নিশ্চয়ই কিছু বলেছে। এভাবে ওর সাথে এমনটা করা মনে হয় আমার ঠিক হয়নি। আমি সব সময় একটু বেশি করে ফেলি। ধুর, আন্টি এখন কি বলবে আমাকে? না, ওকে আর বিরক্ত করব না। এসব ভাবতে ভাবতে কলিং বেল বাজালাম। আন্টি এসে, আরে আপি, এসো এসো। আন্টি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? এই তো আন্টি, সবই ভালো চলছে। আম্মু বলল ডেকেছিলেন নাকি, কি বলতে? আসলে অপি বলছিল। এটা শুনে হার্টবিট বেড়ে গেল। আজ আমি শেষ। কি 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 বলেছিল আন্টি? তুমি নাকি সুন্দর গিটার বাজাতে পারো। অপি চাই তুমি ওকে প্রতিদিন গিটার বাজানো শিখাবে, কিন্তু কোনো না শুনতে চায় না। ও, বাসলাম। তাহলে অপি উপরে রাগ দেখায় আমার সাথে, আর ভিতরে এত কিছু। বাহ বাহ। ও আচ্ছা, এই কথা। ও যে রাগী, আমার কথা শুনবে তো? না শুনলে পিটাবে। আমি পারমিশন দিলাম। ওকে আন্টি, কিন্তু কখন শেখাবো? বিকেলে তুমি ফ্রি, ও ফ্রি, তখনই ভালো হবে। আর বাকি টাইমও তুমি শেখাতে পারবে। এমন তো নয় যে খুব দূরে থাকো তুমি, তাই না? আচ্ছা, সমস্যা হবে না। কিন্তু সে কই এখন? ওই যে টিভি দেখছি, যাও। ওকে আন্টি। যাক, এখন একটু নয়, অনেকটা ভালো লাগছে। আমি অপির আরও কাছে আসার সুযোগটা পেলাম। টিভি রুমে গিয়ে দেখি সোফায় বসে রিমোটটা হাতে নিয়ে বসে আছে। গিয়ে ওর হাত থেকে রিমোটটা কেড়ে নিলাম, আর সাথে সাথে চিল্লাতে শুরু করলো, আম্মু দেখো, নাকবুচাটা আমার রিমোট নিয়ে গেছে। আমি কিছু বলবো না, তোরা সামলা। আমি বললাম, এত চিল্লাও কেন? ক্যাচ কেচে পাখি একটা। তুমি দুপুরে আমার ফুচকা খাইছো না বলে এখন আমার রিমোটটাও নিলে। তোমার সাহস কিন্তু দিন দিন বাড়ছে, এর ফল কিন্তু ভালো হবে না। সে তো পরে দেখবো, আগে বলো, আম্মুকে গিটার বাজানোর কথা বলেছো, আর কিছু বলেনি তো? আর কি বলবো? ও, তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? না, কিছু না। শোনো, আজ বিকালে আমরা বাইরে আড্ডা দিব, তুমি রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। কই যাব শুনি? এই তো বাসার সামনেই। আমার বন্ধু বান্ধবী আর আব্বু তো থাকবেই। ওখানে আমরা গান গাই, আড্ডা দেই। আজ থেকে তুমিও থাকবে। সত্যি? সত্যি। আমি তোর আম্মুকে বলেছি, আমার কথা না শুনলে তোমাকে পেটানোও পারমিশন দিয়েছে। ইস, কত শখ আমাকে পেটাবে। ওপির হাতে উল্টো পিটানি খাবা। অপের চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে, তাই চুলগুলো ধরে জোরে টান দিয়ে বললাম, আজ থেকে তোমার ঘুম হারাম করবে এ আবির। বলে চলে গেলাম। অপির এই রাগের চেহারাটা খুব মায়াবী। ইচ্ছে করে ও চোখের কাঠগড়ায় আসামি হয়ে সব দোষ স্বীকার করে সারা জীবন থেকে যায়। অসম্ভব সুন্দর ওই চোখ আর তার মুখের মায়া। ভালো না বেশে কই যাব আমি? বিকেলে গিটারটা নিয়ে বের হতেই মেহেজাবিন জোরে ধরে বসে আছে, সেও যাবে সাথে। ও গান শোনার পাগলি। এদিকে অপিকে সাথে নিয়ে বের হলাম। বন্ধুরা সব এসে বসে আছে আমাদের পুরনো জায়গায়। কিছু সময় পর আব্বু আসবে। আমার সাথে অপিকে দেখে সবাই অবাক হয়ে গেছে, কারণ আমি প্রথম কোনো মেয়েকে সাথে নিয়ে বের হয়েছি। গান গাওয়ার সুবাদে অনেক মেয়ে কাছে আসতে চায়, কারণ মেয়েরা গিটার বাজানো ছেলেদের অন্যরকমভাবে পছন্দ করে। তারপর সবার সামনে গিয়ে অপিকে পরিচয় করে দিলাম। সবাই মিলে একসাথে হাই বলে উঠল, আর বান্ধবীগুলো ওকে পেয়ে খুব মজা করতে লাগলো।
মেহেজাবিনকে কোলে নিয়ে আদর করছে সবাই। তখন আমি গিটার নিয়ে বসলাম। এর মধ্যে আব্বু হাজির। আব্বু এসে আমার পাশে বসলো, মেহেজাবিন আব্বুর কোলে, আমার আরেক পাশে অপি। তারপর গান ধরলাম একসাথে। সেই রেল লাইনের ধারে মেঠো পট্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পট্টার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। গানের কোরাস ছাড়তেই চারপাশে সবাই জড়ো হয়ে একতালে গান শুনছে আর হাততালি দিচ্ছে। এমনটা হরহামেশাই হয়, বিশেষ করে শহরে। এরপর আব্বু তার কোমল সুরে সুর তুলল লালনের সে বিখ্যাত গান। আমার গান শেখাটাও মূলত আব্বুর থেকে, উনি আমার বেস্টু। আমি গিটারে সুর তুলি, আব্বু গায়, আবার আমিও। এভাবে জম্পেশ আড্ডা চলতে থাকে। হঠাৎ খেয়াল করি 2-3টা অল্প বয়সী মেয়ে আমাদের ছবি তুলছে। এগিয়ে গেলাম, অভি খুব খুশি হয় এমন আড্ডায়। ওকে বললাম, আজ তোমাকে শোনালাম, কাল থেকে প্র্যাকটিস শুরু করব। তুমি আঙ্কেল এত সুন্দর গান গাও জানতাম না তো, মুগ্ধ করে দিয়েছো। থাক, এত কিছু বলতে হবে না, কাল দেখব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই উঠলাম। মেহেজাবিন ফুচকা খাবে বলে বায়না ধরল। আব্বু আমাকে 500 টাকা দিয়ে বলল ওদেরকে নিয়ে ফুচকা খেয়ে বাসায় আসতে। আমিও খুশি। একটা দোকানে বসে ফুচকা অর্ডার করলাম। অবিকে বললাম, দুপুরেগুলো ফেরত দেবো, টেনশন করো না। 4টা ফুচকা নিয়েছিলাম বলে কেমন করে চিল্লাচিল্লি করেছো, কটকটি একটা। এই ছেলে, একদম পিটাবো কিন্তু এখন। আমার ফুসকা খেয়ে আবার বড় বড় কথা। এ কটকটি, নাক বোচা। তোমার নাকি বিট নাই, প্লাস দিয়ে টেনে লম্বা করে দিব একদম। ঝগড়া করতে করতে ফুচকা চলে এলো। মেহজাবিন একা একা খাচ্ছে আর আমি অপিকে আস্তে করে বললাম, আমি খাইয়ে দিই। ইস, কত শখ নাক বোচাটার। আমার হাত আছে, আমি একাই খেতে পারবো। ওর দিকে করুণ হয়ে তাকিয়ে আছি। একটার পর একটা খেয়ে যাচ্ছে, আমি চুপচাপ বসে আছি। ওর খাওয়া শেষ হলে আমারটা ওকে দিলাম। কৃষ্ণা বলে ওটাও খাচ্ছে, রাক্ষসী একটা। তারপর আমরা সবাই বাসায় ফিরতে লাগলাম। অপি, কাল সকালে একসাথে বের হবা? কেন, কি দরকার? না মানে একসাথেই যেতাম, একদিকে তুই স্কুল আর ভার্সিটি। দরকার নেই, আমি একাই যেতে পারি। সব ছেলেদের একটাই মতলব, সুযোগ খোঁজা। আর সাথে যাবে, কাল বলবে ভালোবাসি, যত সব। এসব শুনতে শুনতে কানটা পচে গেছে আমার। কি বলো এসব? আমি তো শুধু বললাম একসাথে যাব, আর তার জন্য এমন সব কথা। সব ছেলেদের চেনা আছে, তুমি শুধু গিটার বাজানো শিখাবে। এর বেশি কোনো কিছুতেই সুযোগ খুঁজলে তোমার খবর আছে, মনে রেখো। ওকে, এখন আবিরকে চিনোনি, এবার থেকে চিনবে। মনে মনে ভাবলাম, এত রাগ সামলাবে কি করে? যা ভেবেছিলাম হয়তো তা নয়। ও তো সুযোগই দিচ্ছে না। ঠিক আছে, কাল থেকে আমিও আর বিরক্ত করব না, নিজের মতো করে থাকতে হবে। দেখি তাতে ফলাফল কি আসে। ওকে ওর বাসার সামনে দিয়ে আমি রুমে গেলাম। ওর ওই কথাগুলো খুব ভাবালো আমাকে। একটু আগেও ভালো করে কথা বললো, আবার এত রাগী সুরে কথা শোনালো। কিছু বুঝি না ওর মনের ব্যাপার। পরদিন সকালে অপির বাসা থেকে বের হওয়ার 20 মিনিট আগেই বের হয়ে আমি বাসার সিঁড়িতে ওয়েট করছি। বের হতেই এমন একটা ভাব নিল, কেমন জানি ও মাত্রই নামছে আর আমি ওর জন্য ওয়েট করছি। লজ্জা করে না তোমার? কাল বললাম যে একসাথে যাব না, আর তুমি আমার জন্য ওয়েট করে আছো পিছু নেওয়ার জন্য। বেহাইয়া একটা। অপির কথা শুনে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। বলে কি এই মেয়ে, আমি নাকি ওর জন্য ওয়েট করে আছে? মানে কি? কে তোমার জন্য ওয়েট করে আছে? আমি তো মাত্র নামলাম। চুপ বেহাইয়া, কি মনে করো কিচ্ছু বুঝি না তাই না? সুন্দরী মেয়ে দেখলেই তোমার এমন করো, যত সব। অপি, বেশি হচ্ছে কিন্তু এখন। ওকে ওকে, শুধু আজই সাথে যাব, কাল থেকে আর না, মনে থাকে জানো, ঠিক আছে? খুব ভাব নিয়ে নাকে আঙ্গুল ঘষে বলল, অপের এই স্টাইলটা আমার কাছে সবচেয়ে প্রিয়, শুধু আজই। আজই, নাক বোচা।
দেখো অপি, আমার নাক অন্তত তোমার থেকে ভালো, বুঝলে? আমি তোমাকে নাক বোঝাই বলবো। কি করবা তুমি? তোমাকে আমি ছেঁচে শরবত বানিয়ে খাবো কটকটি। তাহলে কিন্তু যাবো না একসাথে। ওই না না, আমি তো এমনি বলেছি, দুষ্টুমি করেছি। হুম হুম হুম। একসাথে যাব বলেছি, কিন্তু তার মানে এইটা না যে আমার গা ঘেঁষে থাকবো। যাও, 3 হাত দূর থেকে হাঁটো। আজীব তো, আমি কখন তোমার গায়ে পড়লাম? নিজে তো বারবার গায়ে গায়ে চলতেছ। ও, আমি গায়ে ঘষে চলি তাই না? ওকে, সরেই গেলাম। এবার দেখি কে কাছে আসে। আমি অপির হাতে আস্তে করে আমার হাতটা রাখার চেষ্টা করলাম। আমার আঙ্গুল দিয়ে ওর একটা আঙ্গুলে ছোঁয়া দিতে ও আমার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। আমি আবারও চেষ্টা করলাম, আবার ফেলে দিল। আমি এবার শক্ত করে ধরে বসলাম ওর কোমল হাতটা। ও আমার দিকে তাকিয়ে রাগের চোখ দুটো আগুন দেখালো। আমি মুচকে হাসি দিলাম, কিন্তু ও হাত ছাড়ানোর কোনো চেষ্টা করেনি। একটু পর বলল, এই যে মিস্টার নাগবোচা, তুমি যেভাবে আমার হাতটা ধরে আছো, এটা যদি আমার বফ দেখে তবে আমার রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে। ও কষ্ট পাবে, আর ওর কষ্ট আমি কি করে সহ্য করব বলো? হাতটা ছেড়ে দাও। অপির মুখে এই কথা শুনে আমি যেন বোবা হয়ে গেলাম। ওর বয়ফ্রেন্ড আছে? আমি তাহলে এতদিন ভুল জেনেছি। অপি, কি বলছো এসব? তোমার বয়ফ্রেন্ড এলো কোথা থেকে? আগে তো শুনিনি। আর কে তোমার বয়ফ্রেন্ড? আজিব, তুমি কয়দিন চিনো আমাকে? আমার সব কিছু কি তোমাকে বলে করতে হবে নাকি? কষ্ট পাচ্ছি মনে মনে, কিন্তু মুখে মিথ্যা হাসি নিয়ে বললাম, আগে বলবা না আমাকে? আমি ওর সাথে পরিচিত হতাম। সময় হলেই জেনে যাবে। এখন যাও, আমার স্কুল এসে গেছে। টাটা, বাই বাই। হুম, বাই, সাবধানে থেকো। অফিস চলে গেল। আমি ভার্সিটির দিকে যাচ্ছি। কি শুনলাম আমি? যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলাম, আর সে অন্যের স্বপ্নে রানী হয়ে আছে। হায় রে আবির, তোর কপালে ভালোবাসা নাই। ভুলে যা সব কিছু, কাউকে কিছু বুঝতে দিস না, তাহলে সবাই হাসবে। নিজেকে কোনো রকম একটা বুঝ দিচ্ছি। দুপুরে ফেরার পথে অপিকে দেখি একটা ছেলে হাত ধরে হাসতেছে। মন চাচ্ছে ওই ছেলে হাত দুটো কেটে ফেলি। আমার অপির হাত ধরে হাসতেছে, কত বড় সাহস ওর! এটা হলে ওর বয়ফ্রেন্ড হবে মনে হয়। ওদের পাশ দিয়ে যাচ্ছি আর ওদের দিকে তাকিয়ে আছি। অপি আমাকে দেখেই ওই ছেলে হাতটা আরও জড়িয়ে ধরে ন্যাকামো করছে। আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। রাগকে কন্ট্রোল করে চলে আসলাম। দুপুরে খেতে ইচ্ছে করছে না। বিকেলে অপেক্ষায় আছি, কখন অপির কাছে যাব। কখন যে ঘুমিয়ে গেছি টেরও পাইনি। হঠাৎ চিমটির ব্যথায় ঘুম ভাঙলো। দেখি অপি আমার পাশে বসে রাগের চেহারা নিয়ে তাকিয়ে আছে। পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? ক্লাস নেবে কে? ও, ঘুমাই গেছি, সরি। একটু ওয়েট করো, ফ্রেশ হয়ে আসতেছি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বিছানায় নিজে দখল করে গিটারটা টুংটাং করছে অপি। শোনো, গিটারের প্রথম কথা হলো প্রতিটা স্ট্রিংকে ফিল করতে হবে। কান দিয়ে নয়, মন দিয়ে অনুভব করবে। অপির একটা আঙ্গুল দিয়ে স্ট্রিংগুলোকে ছুঁয়ে দিচ্ছি, আরও চোখ বন্ধ করে অনুভব করছে। আজ ওকে শুধু স্ট্রিংগুলো পরিচয় করালাম আর বেসিকটা নিয়ে বললাম। একটু পর আম্মু কিছু নাস্তা দিয়ে গেল। আমি অপিকে বললাম, তোমার বয়ফ্রেন্ডটা খুব কিউট আছে, খুব মানিয়েছে তোমাদের। কি হিংসা হয়? তা না, কেন হবে? এমনি বললাম। কাল থেকে তো আর তোমার সাথে শুধু বিকেল ছাড়া দেখা হবে না। আমিও তোমাকে বিরক্ত করব না। আমি চাই না আমার জন্য তোমার রিলেশনটা নষ্ট হয়ে যাক। হঠাৎ এত ভালো হলে কি করে? এলাকায় কোনো মেয়ের প্রেমে পড়েছ নাকি? ধুর, না। বুঝি। যদি এমন কেউ থাকে তো বইলো, আপনি সব ম্যানেজ করে দিবে। দরকার নেই। ওকে, এখন বাসায় যাব, থাকো তুমি। আচ্ছা যাও। মন খারাপ করে চুপ করে মাথা নিচু করে আছি। অপি বুঝলো ওর সাথে ওই ছেলেটাকে দেখে আমার মনটা খারাপ। রুম থেকে যাবার আগে আমার লম্বা চুলগুলো টেনে কিছু চিমটি দিয়ে দৌড়ে চলে গেল। আমি ওর দিকে খেয়াল না করে গিটারটা নিয়ে বারান্দায় চলে গেলাম। আমার রুমের ঠিক অপোজিটটাই অপির রুম, একইভাবে বারান্দা। আমি গিটারটা নিয়ে গান গাইতেছি। হঠাৎ দেখি আমার বারান্দার উপর থেকে একটা সুতো পেঁচানো চিরকুট নেমে এলো। এটা নিশ্চয়ই অপির কাজ। চিরকুটটা খুললাম, তাতে লেখা, বারান্দায় বসে গিটার বাজালে কারো মনে প্রেম জাগে, দয়া করে এভাবে কাউকে নাজেহাল করবে না। আমি অবাক হয়ে গেলাম। পাগল নাকি মেয়েটা? কখন কি করে, কি বলে
কিছুই বুঝি না। আমি চিরকুটে লিখে দিলাম, যার যার বয়ফ্রেন্ড সেই নিয়ে খুশি থাকুক। চিরকুটটা পেয়ে অপি কিছু সময় পরেই আমার রুমে এসে আমার কান টেনে বলল, কি বললি তুই? আমার বফ আছে তাতে তোর কি? তুই এসব বলার কে? আরে ছাড়ো, ব্যথা লাগছে তো। সত্যি বলে ফসকা পরে জানি তো। শৈতান নাকবোচা, আজ তোকে মেরেই ফেলবো আমি। একাধারে কিল ঘুষি চিমটি দিতে থাকলো আমাকে। আর সহ্য করতে না পেরে অপিকে বিছানায় ফেলে দিলাম ধাক্কা দিয়ে। তারপর ওর হাত দুটো শক্ত করে ধরে ওর কানের কাছে আস্তে করে বললাম, এভাবে আমার উপর অত্যাচার করলে আমার বউ কষ্ট পাবে। কেন মারছো আমাকে? আমি তোমার কে? তুই আমার কচু, তোকে মেরে তোর বউকেও মারবো। তোমার খুব রাগ তাই না? আজ তোমার রাগকে পানি করব। বলেই অপির ঠোঁটে থাক না বললেও সবাই বুঝবে। টানা 5 মিনিট কিস করে অপির চোখে চোখ রেখে বললাম, আজ থেকে কোনো ছেলের সাথে যদি দেখি হাত ধরে হাসাহাসি করতে, সত্যি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আসছে জমিদার, তোমার কথা শুনতে আমার বয়েই গেছে। আর আমাকে কিস করা, তাই না? এর শোধও আমি তুলবো, মনে রেখো। আমি অপিকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে আম্মুকে ডাক্তার একটা মিনিয়ে মিনিয়ে কান্না শুরু করলো। আমি তো ভয় পেয়ে গেলাম, সত্যি যদি বলে দেয় তাহলে তো আমার অবস্থা আর শেষ। আম্মু আসতেই, আন্টি দেখো না, তোমার ছেলে আমার সাথে কি হয়েছে মামুনি বলো? সব সময় খারাপ ব্যবহার করে। কি করেছে ও আমাকে বলো। আমি বললাম কাল সকালে আমাকে নিয়ে যেতে, একসাথে স্কুলে যাব। তা সে শুনবে না, এটা বললেই আমাকে একটা চট দিছে। এই দেখো। এটা কি মেরে বাবা? এমন পল্টি নিল চোখে মুখে। আর আম্মু ঠাস ঠাস করে গোটা কয়েকটা চর বসালো আমাকে। আম্মু অপিকে নিয়ে চলে যাচ্ছে, আর অপি পিছনে তাকিয়ে দুষ্টু হাসি আর চোখ মারতে মারতে চলে গেল। শরীর জ্বলছে আমার ওর এমন ব্যবহার দেখে। পরের দিন সকালে উঠে ভার্সিটির জন্য রেডি হচ্ছি, তখন দেখি অপি সোজা আমার বাসায় এসে হাজির। আমাকে জ্বালিয়ে মারবে এখন। উফ, কেন যে ওর পিছনে লাগতে গিয়েছিলাম। আমার সাথে নাকি যাবে না কেউ, তাহলে এত নাটক করে কেন এখন? বফ তো নাই, থাকলে ওরে সাথে নিয়ে যেতাম। যাও না তারে নিয়ে, আমার কাছে কি? তুই যাবি না আন্টিকে ডাকবো? থাক, আর ডাকা লাগবে না, যাচ্ছি। আবার চর খাওয়ার ইচ্ছে নেই আমার। বিকেলে ফিরছি, অপির স্কুলের সামনে আসতেই দেখি রাস্তার কিছুটা মাঝের দিকে অপি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ওর কানে হেডফোন। ওর বান্ধবী দোকানে কি যেন আনতে গেল, আর অপি দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি আসতে দেখে আমার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গেলাম ওর দিকে, প্রাণের মায়া ছেড়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। বিনিময়ে আমিও পড়ে গেলাম। কিন্তু বুঝলাম কিছুটা ধাক্কা গাড়ির পাশ থেকে আমিও পেয়েছি। কিছু সময়ের জন্য সব কিছু থেমে গেছে চারপাশে। লোকজন আসতেছে দৌড়ে। অপি উঠে এসে সবার সামনে আমাকে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে টাচ করার সাহস কি করে হয় তোর? রাস্তায় এসেও তোর জন্য একটু শান্তি নেই। বাড়িতেও জ্বালিয়ে মারিস, এখানেও তাই। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? রাস্তার ছেলে একটা, ছোট লোক, মেয়ে দেখলে এইসব করিস তোরা। বুঝলাম ওর হেডফোনের জন্য ও বুঝেনি কোন পরিস্থিতি থেকে বেঁচে গেছে। আশেপাশে মানুষের কথায় ও বুঝলো সবটা। এ মেয়ে, তোমার জীবন বাঁচালো ওই ছেলেটা, আর তুমি তাকে মেরেছো। আমি মরলে মরতাম, তাতে ওর কি? আমাকে কেন টাচ করবে ও? আর আপনারা জানেন ও আমার বাড়ির সামনের একটা ভাড়াটিয়া মাত্র। আমার আর বুঝতে বাকি রইল না। খুব সুন্দর করে প্রতিশোধটা নিল অপি। চরম সুযোগটা কাজে লাগিয়েছে। আমি বাকি সবাইকে থামিয়ে বললাম, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আর কখনো আপনার সামনে এসে বিরক্ত করব না বলে হাঁটা শুরু করলাম। পাশ থেকে কয়েকজন এসে বলল, বাবা তোমার হাত কেটে রক্ত পড়ছে, চলো আগে ড্রেসিং করাতে হবে। এতক্ষণ পর খেয়াল করলাম হাতের বেশ কিছুটা জায়গায় অনেক কেটে গেছে, আর পিঠেও কেটেছে, রক্ত পড়ছে অনেক। হাতে ব্যান্ডেজ করে রিকশায় করে বাসায় এলাম। ঘন্টাখানেক পর আম্মু আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি করে হলো এমন? আমি বললাম। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিল আম্মু। আর কিছু বললাম না। যতটা না ব্যথা শরীরে পেয়েছি তার থেকে কয়েকগুণ ব্যথা মনে পেয়েছি অপির কথায়। এভাবে না করলে পারতো সবার সামনে। তবুও ভালো আমার অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিল। ঠিক করলাম ওর সাথে কোনো কথাই বলবো না। ও
ওর সাথে দুষ্টুমি ফল পেয়ে গেছি আমি, আর নয়। সারা রাত ব্যথায় ঘুম হলো না, গিটারটাও ধরতে পারছি না, নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সব উল্টোপাল্টা লাগছে। সব তো ঠিকই ছিল, তাহলে কেন এমন হলো হঠাৎ? সকালে ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেল। আজ আর ভার্সিটি যাব না, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে শুয়ে আছি। এমন সময় আন্টি এলো আমাদের বাসায়। আম্মু বলল আমি অ্যাক্সিডেন্ট করেছি। তাই শুনে আন্টি রুমে এলো দেখতে। তাকেও একই কথা বললাম। সত্যি কথাটা কেউ না জানাই ভালো, তাতে অপিকে সবাই খারাপ ভাববে। অপিকে কিছুদিন ক্লাস নিব না বলে দিলাম। আন্টি কিছু সময় কথা বলে চলে গেল। বিকেলে একটু ছাদে যাব ভাবছিলাম, তাই মেহজাবিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। অপিদের রুমের সামনে দিয়ে জলদি উঠে গেলাম যাতে ওর সাথে দেখা না হয়, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। ছাদে গিয়ে দেখি অপি এখানে দাঁড়িয়ে আছে। মেহজাবিন ওকে দেখে আমার কাছ থেকে ওর কাছে চলে গেল। অপি মেহজাবিনকে কোলে নিয়ে আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে চলে আসলাম। ওর সামনে যাবার কোনো ইচ্ছে নেই আমার। আন্টি, জানো কাল চাচু রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, সারা রাত ঘুমায়নি। অপি আর কিছু বলল না মেহজাবিনকে। সন্ধ্যা হয়ে গেলে মেহজাবিনকে বাসায় রেখে যায় অপি। আমিও আর কোনো কিছু আমলে নিলাম না। 5 দিন পর আমি মোটামুটি সুস্থ। বিকেলে গিটারটা নিয়ে বসলাম বন্ধুদের সাথে। কিছু সময় পর একটা মেয়ে এলো আমাদের সামনে। আমি মাহি, আপনার গান শুনছিলাম সেদিন আমার বান্ধবীর ফোনে। আপনার বাবাও ছিলেন সাথে। ও আচ্ছা। আপনার গানের গলা ভালো, মুগ্ধতা ছেয়ে যায়। একদিন এখানে খুঁজতে আসতাম, আজ পেলাম আপনাকে। এতদিন কি আসেননি? আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসেনি। ও, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানেই থাকি, ইন্টার পড়ছি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? জি বলেন। আপনি যখন এখানে এসে গানের আড্ডা দিবেন আমাকে একটু জানাবেন। আপনাদের সাথে পড়ছে, আড্ডার ভাগ বসাবো। সত্যি বলছেন? সত্যি বলেন, জানাবেন? ওকে। আপনার নাম্বারটা দিন। ওকে। আমরা তো বন্ধু হতে পারি তাহলে। অবশ্যই। আর একটা রিকোয়েস্ট করব। বলেন। আপনার বাবার সাথেও পরিচয় করিয়ে দিবেন। আচ্ছা। মাহিকে সবার সাথে পরিচয় করে দিলাম। ওদিনকার আড্ডা খুব জমেছিল। মাহি অনেক মিশুক মেয়ে, ভদ্র, স্মার্ট, বন্ধুসুলভ, আর চেহারাটাও খুব মায়াবী। রাতে বাসায় ফেরার সময় গেটের সামনে দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে ওকে দেখে সামনে যাচ্ছি না। অপি মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। আমারও তাড়া নেই বলে দাঁড়িয়ে আছি। এভাবে কিছু সময় থাকার পর আম্মুর ফোন এলো, বাসায় যেতে বলেছে। তাই দেরি না করে সোজা চললাম। গেটে ঢুকে পা রাখতেই অপি আটকালো আমাকে। আবির শোনো। আমি চুপ করে পা বাড়ালাম। আবির প্লিজ শোনো, আই এম সরি। আমি চুপ করে আছি। প্রতিশোধ নিতে গিয়ে ভুলে গিয়েছি তুমি আমার জীবন বাঁচিয়েছ, আর আমি তোমাকে সবার সামনে হাত তুলে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো চাইলেই আম্মুকে বলতে পারতে, তবুও বলনি। এই কয়দিন তোমাকে দেখিনি, তোমার সেই বিরক্ত করাগুলোকে খুব মিস করেছি। শুনুন, আপনি কোনো ভুল করেননি। আমার মতো ছোট লোক রাস্তার ছেলের জন্য এটাই উচিত ছিল। ভুলেই গিয়েছিলাম আপনি বাড়িওয়ালার মেয়ে, আমি ভাড়াটিয়া। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার সামনে আসতে চাই না। অপি আমার হাত ধরতে গেলে আমি ছাড়িয়ে নিয়ে চলে এলাম। কয়েকবার ডাকলো, কিন্তু কানে তুলিনি। রাতে খাবার সময় অপি আবার বাসায় এলো। একটা চিরকুট আমার রুমে ছুঁড়ে দিয়ে কিছু সময় পর চলে গেল। আমি চিরকুট খুলে পড়লাম। তোমাকে জ্বালানোর জন্য ওই ছেলের হাত ধরে হেসেছিলাম। ও আমারই ক্লাসমেট, আমার কোনো বফ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। কাল থেকে একসাথে যাব, সিঁড়িতে অপেক্ষা করব সকালে, নাইলে কপালে শনি আছে। এখন আমি পড়লাম আরেক টেনশনে। এখন কি করব? এক এক সময় এক এক রকম আচরণ, কিছুই বুঝতে পারি না। আবার কোন নাটক সাজিয়ে আমাকে মারবে কে জানে। হঠাৎ মেসেজের টুংটাং শব্দ এলো। মাহির মেসেজ এলো। কল দিলাম। বেশ কিছু সময় কথা বললাম, মনটা ফ্রেশ হয়ে গেল। পরের দিন সকালে বের হতে দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে খেয়াল না করে সোজা নেমে গেলাম। ও আমাকে ডাকলো, শুনলাম না। রিক্সা নিয়ে জলদি চলে গেলাম। অপি হয়তো কষ্ট পেয়েছে, তাতে আমার কি? আর কষ্ট পাওয়ার কি আছে? তার মতে আমি তো একটা রাস্তার ছেলে। যাই হোক, দুপুরে ফেরার সময় দেখি ভার্সিটির সামনে
মাহি আর ওর বান্ধবী দাঁড়িয়ে কথা বলছে। মাহিকে ডাক দিতেই ও অবাক হয়ে গেল। আবে তুমি এখানে? হুম, আমার ভার্সিটি এটা। তুমি এখানে কার জন্য? বপ আছে এখানে? আরে ধুর, কি বলো? শপিং এসেছিলাম, বাসায় যাব এখন। তো চলো একসাথে যাই। ওকে। মাহি ওর বান্ধবীকে বিদায় জানিয়ে আমার সাথে হাঁটতেছে। দুজনে হাসতে হাসতে হাঁটতেছি। ভাবলাম আজ একটু আমিও নাটক করব। অফিস সামনে আমাকে জ্বালানো, তাই না? আমিও জ্বালাতে পারি। অফিস স্কুলের সামনে আসতেই মায়ের হাত ধরে হাঁটতেছি আর ইচ্ছা বাইরে গিয়েও ওর দিকে তাকিয়ে আছি। চলো ফুচকা খাই। হুম, চলো। ফুচকা দোকানে বসতেই দেখি অপি আমার সামনে হাজির। ওর চেহারাটা তখন দেখার মতো ছিল। এত রাগ আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ওর আগে ভস্ম হয়ে যাব। পাত্তা না দিয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। জানো ভাই, তোমার চেহারাটায় একটা মায়া আছে। নিষ্পাপ চেহারা, কোকিলের মতো তোমার কণ্ঠ, যেন ডাকলেই বসন্ত জেগে উঠবে মনে হয়। আর অবিরত ঝরতে থাকে কৃষ্ণচূড়া মন প্রান্তরে। মায়ে মুগ্ধ হয়ে গেছে এই কথা শুনে। লজ্জা পাচ্ছে আমার দিকে তাকাতে। আর ওদিকে অপি খুন করতে পারলে বাঁচে। আমি মাহিকে ফুচকা খাইয়ে দিলাম, যেন হাজার বছরের তিলে তিলে সঞ্চিত প্রেম আমাদের। আহা, অপিকে চালানোর জন্য এর বেশি কিছুর দরকার নেই। কিন্তু আমার বুঝতে বাকি রইল না, সামনে আমার কপালে সত্যি খুব শনি আছে। মাহিকে ওর বাসার সামনে নামিয়ে আমি খুশি মনে কিছুটা লাফে লাফে হাঁটতেছি। আমার প্রতিশোধ সাকসেসফুল। কিন্তু বাসা কিছুটা আগেই অপি দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক। ও চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। এখন আমি কই যাব? ভয় পাচ্ছি, আবার পাচ্ছি না। হাসি মুখ নিয়ে বুক ফুলিয়ে অগ্রসর হলাম। অপি সোজা এসে হকি স্টিক দিয়ে পায়ে সজুরে বসলো 2-3টা বাড়ি। তারপর পড়ে গেলাম। মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কোকিলের ডাকে কৃষ্ণচূড়া ছড়াস। এখন দেখবি ভালোবাসাও ছড়াবো। ও অপি, আর মাইরো না, আমি ময়রা যাবো তো। তোরে কি আদর করার জন্য এখানে বসে আছি? তোর কত বড় কলিজা হইছে সেটা আমি এখন দেখব। আমার সামনে মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কয়েকদিন আগে হাত গেল, এখন ওর পা খুব ব্যথা পাইছি। প্লিজ একটু ধরে উঠাও আমাকে। কুত্তা, তো তুই পা আজ ভেঙে ঘরে ফেলে রাখবো। দেখি তুই কি করে আবার ঘুরতে পারিস। আমি মেয়ে নিয়ে ঘুরি আর যাই করি, তাতে তোমার কি? আমি কি তোমার বর নাকি? কি বললি তুই? আবার 2টা বাড়ি মারলো। আজ আমি আবার অসুস্থ হয়ে গেলাম, খুব ব্যথা পাইছি, হাঁটতে পারছি না। তবে এতটুকু শিওর হয়ে গেছি যে অপি আমাকে ভালোবাসে, না হলে এভাবে মারতো না। কিন্তু কেউ তো কাউকে কিছু বলেনি। অপি একটু শান্ত হয়ে আমার সামনে এসে বসলো। আমার হাতে কি বিষকাটা আছে? আমার চোখ থেকে কি অতি বেগুনি রশ্মি বের হয়? আমার কণ্ঠ কি খুব বিশ্রী? কি বলো এসব? এমন কেন হবে? তাহলে আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে কেন ঘুরলে আমার সামনে? তোমাকে রাগানোর জন্য এমনটা করেছি, যেমনটা তুমি করেছিলে। রাগাও, আরো বেশি রাগাও। আর নিজের হাত পা ভেঙে ঘরে পড়ে থাকো, যত সব লুচ্ছা পোলা। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমার পায়ে খুব ব্যথা করছে। অপির চোখে রাগ থাকার পরেও চোখের কোণায় পানিতে ছলছল করে উঠল। আমাকে ধরে উঠালো, তারপর ওর ঘাড়ে ভর করে হাঁটতে লাগলাম। অপির আগে গসগস করতে করতে বলছে, তোকে আরো কয়েক ডোজ দিলে ভালো হতো। মনে মনে ভাবছি আর কয়েক ডোজ দিলে খুবই ভালো হতো, তাহলে আর বেঁচে থাকবো না। কেমন মেয়ে রে বাবা, হঠাৎ হঠাৎ রেগে যায়, বেধরক পেটায়। ওর মনটা কিছুতে বুঝতে পারছি না। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু আমাকে দেখে অপির কাঁধে ভর দিয়ে দাঁড়ানো। কি হয়েছে আজ আবার তোর? আন্টি আর বইল না তো, তোমার ছেলে এখনো হাঁটা শিখেনি। আজ আবার ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে। ভাগ্যিস আমি দেখছি, না হলে যে কি হতো। আমার সেন্সলেস হবার জোগাড় হলো। বলে কি এই মেয়ে? এমন করে বলল যেন আমি বিশ্বাস করে নিলাম আমাকে অপি মারেনি। আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পাইছি। আয় ভেতরে আয়, সোফাতে বসিয়ে দে। আন্টি 1 মিনিট দাঁড়াও, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। ওকে। আমি প্যান্টটা একটু হাঁটুর উপরে উঠালাম। খুব জোরে মারাতে চামড়া ফেটে গেছে। মা গো, কি ব্যথা! আম্মু তো বকতেই আছে, থামছে না। আমি এক কানে শুনে আরেক কান বের করে দিচ্ছি। অপি এসে আমাকে রুমে নিয়ে গেল। আম্মুকে বলল, তুমি যাও, তোমার ছেলের ড্রেসিং আমি করে দিচ্ছি। আম্মু আর কিছু বলল না। রুমে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল।
পা ধরে জুড়ে টান দিয়ে স্যাবলন তুলায় ভিজিয়ে ঠেসে ধরলো কাটা জায়গাটায়। একটু দয়ামায় নাই নাকি ওর? আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার গলা মনে হয় কেউ শুনলই না। ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। শুয়ে থাকবি, এখন একদম উঠবি না, খেয়ে ঘুমাবি, আমি বিকেলে এসে দেখে যাব। কোনো দরকার নেই আমাকে দেখার, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। এই ছেলে, একটু শব্দ করবি তো শেষ করে ফেলবো, মনে রাখিস। আমি কাঁচোমুচো হয়ে মাথা নিচু করে বললাম, আচ্ছা। চোখে পানি এসে গেছে এক ধমকে। অপে আমার দিকে মুখ গুল্লি দিয়ে চলে গেল। আম্মু এসে খাইয়ে দিল আমাকে। তারপর আব্বুকে কল দিয়ে বলল পেইন কিলার আনতে। আমি ঘুমাই গেলাম। কখন যে মেহেজাবিন এসে আমার কোলের ভিতর শুয়ে পড়লো টেরও পাইনি। আমার কলিজাটা বিকেল হতেই ডাইনিতে এসে হাজির। এসেই চিমটি দিতে দিতে ঘুম ভাঙালো। কেমনটা লাগে তখন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার শান্তির দিন শেষ। ওপি কি জিনিস তা হারে হারে টের পাবা। আমি কিন্তু আম্মুকে ডাকবো, তারপর সব বলবো। ওই কি বলবা বলো দেখি? নিজের মান সম্মান নিজেই ডুবাবা। একটা মেয়ের হাতে মার খেয়ে চিত হয়ে আছো, সেটা বলতে লজ্জা করে না? ইডিয়েট একটা হাদারাম। আমিও ভাবলাম তাই তো, ইজ্জতে ভালোটা বানানো যাবে না তো কি দরকার এখন আমার রুমে শুনি? একটা ছেলের রুমে আসতে লজ্জা করে না? তোমার রুমে আসতে কিসের লজ্জা? আমি তোমার কি লাগি যে লজ্জা করে না? তুমি আমার কচু লাগো, কচু। অপি, তোমাকে একটা মায়ের দেব কিন্তু। কি মারবি আমাকে? মার তো দেখি। আজ শুয়ে আছি বলে কাছে থাকলে বোঝাইতাম। ওকে, এলাম তোর কাছে, দেখি এবার মার। অপি হাতে নাগালে আসতেই ওকে দু হাতে জোরে ধরে ওর ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে শুয়ে আছি। কিছু সময় পর, কুত্তা নাক বোচা উল্লুক, কতদিন বলছি ঠোঁটে কামড় দিবি না। এটাই তোমার শাস্তি। আবার রাগিয়ে দিছে অপিকে। আমাকে রাগালে তোর ভালো হবে না বলে দিলাম। মারবা আমাকে জানো? আসো আসো মারো, আমিও তোমাকে চুমু খাবো। তুমি একটা মারবা, আমি 5টা কিস দেব। আর রাজি? বুঝছি, তোরে আরও মারতে হবে, শয়তান একটা। অপি, আমি যদি সত্যি সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম, খুব খুশি হতে তাই না? প্রতিশোধটা কিন্তু সে মজা হতো তাই না? অপি আর নিজের রাগকে সামলাতে পারলো না, কষে একটা থাপ্পড় মারলো আমাকে। তারপর জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই মরে গেলে আমাকে বিরক্ত করবে কে? আমি কার জন্য প্রতিদিন সিঁড়িতে অপেক্ষা করব? কাকে শাসন করব? আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু ছেড়ে চলে যেতে চাইলে আমিও খুন করে ফেলবো বলে দিলাম। অপি বাচ্চাদের মতো কাঁদতে আছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমাকে ভালোবাসো? বলনি তো কখনো। ওই, কে তোকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসি না, বুঝলি? আমি তো এমনি এমনি মজা করছি। তারপর চোখ পল্টে নিল অপি। তাহলে আমার জন্য এভাবে কাঁদছো কেন? মন চাচ্ছে তাই কাচ্ছি, বেশি বুঝবা না বলে দিলাম। আচ্ছা, বুঝলাম না। এবার ছাড়ো আমাকে, আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। অপি জলদি আমাকে ছেড়ে উঠে গেল। কাল সকালে আমি নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা কটকটি। কচু কচু কচু, শৈতান উল্লুক নাক বোচা। তোমার ভাড়াটিয়া। অপি মুচকি এসে চলে গেল। আমি খুশি মন নিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু এসে আমাকে বলল, আমার লাজুক ছেলেটা আজকাল একটু অন্যরকম হয়ে গেছে মনে হয়। আম্মু কি যে বলো না, আমি তো আগের মতোই আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা অপি কি বলে গেল? কই কিছু না তো, এমনি দেখে গেল, এই আর কি। অপিকে তোর ভালো লাগে? আমি তো পুরো টাসকে খেয়ে গেলাম। আম্মু কি করে বুঝলো? মায়ের মন তো বুঝবেই। আমি আহ্লাদে গদগদ হয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মুর আঁচল দিয়ে মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বললাম, ওই ডাইনিটাকে তোমার ছোট বউ বানাবা? ডাইনি বললে একদম মুখ ভেঙে দিব। কত লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে বলে, কত যে লক্ষ্মী তা তো তুমি জানো না আম্মু। তোমার ছেলেকে 2বার পিটিয়ে তক্তা বানিয়েছে। জানো আম্মু, কোনো আমাকে কোনো মেয়ের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না। সেই জন্যই তো পা ফাটলে। সেটা কি আমি জানি না ভাবছিস? মানে তুমি কি করে জানলে? অপি বলেছে দুপুরে তোকে রুমে রেখে আমার কাছে গিয়ে বলল। আন্টি, তোমার নাক বোচা ছেলেকে বলে দিও, আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে দেখি তোর পা সত্যি সত্যি ভেঙে দিব। তখনই বুঝেছি আমার ভাড়াটিয়া ছেলেটার প্রেমে পড়েছে বাড়িওয়ালার মেয়েটা। অপিকে প্রপোজ করেছিস?
ধুর আম্মু, ওর মনটাই তো বুঝি না কিছু। কখন কি বলে কি করে কিছু বুঝতে পারি না। এই 1 মিনিট ভালো তো 5 মিনিট আগুন হয়ে থাকে। কি করব বলো না একটু। আচ্ছা, আব্বু তোমাকে কিভাবে প্রপোজ করেছিল? চুপ, বদমাস ছেলে। তোর আব্বু আমাকে 8 বছর পরে এসে প্রপোজ করে তারপরই বিয়ে করে। নীরবে দুজন ভালোবেসেছি, কেউ কাউকে কিচ্ছু বলিনি। আচ্ছা বাপু, এত বছর ওয়েট করবা না, তুমি সব ব্যবস্থা করবা। আগে ওকে জানা, তারপর শোন, কালকে তোর খালার বাসায় যাব সবাই। সকালে তোর এই অবস্থায় যেতে হবে না, আমি অপির আম্মুকে বলে যাব, দুপুরে ওখানে খেয়ে নিবি, আমরা রাতে চলে আসবো। মেহজাবিন তো এখনই যেতে পারলে খুশি হয়। যাও যাও, তোমার বৌমা আছে না, ও আমার খেয়াল রাখবে। বান্দর ছেলে, আয় খেতে আয়। চলো। খাবার খেতে বসেছি। আব্বুকে বললাম, আব্বু কাল সবাই যখন যাচ্ছ আমার জন্য একটা খরগোশ নিয়ে আসবা। আন্টির বাসা থেকে আমাকে দিতে চাইছিল। কেন হঠাৎ খরগোশ পোষার শখ হলো যে? আম্মু বলল, আরো কত কিছু শুনবা। এখন তো খরগোশ চাচ্ছ, পরে শুনবা বউ পুষবে। তাই নাকি? ছেলে মনে হয় প্রেমে পড়েছে। তা কে সে শুনি? কে আবার? উপর তলায় থাকে। অপি? হ্যাঁ, ছেলে আমার বড় হয়ে গেছে। সিগন্যাল কেমন ওদিকের? খুব ভালো। চালিয়ে যাও বাবা। আমি আর কি বলবো, আম্মুই তো সব বলে দিল। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। আব্বু আম্মু দুজনের খাবার শেষে অপিদের বাসায় গেল। আমি মনে মনে বললাম, একবারে বিয়ের কথাটা পাকা করে এলেই তো পারতে। আমি ঘুমালাম। তারা কি যেন আলোচনা করলো, আমি জানি না। সকালে আম্মু সব গোছগাছ করে চলে গেল। আমি উঠে ফ্রেশ হলাম। হঠাৎ কলিং বেল বাজালো। ভাবলাম ময়লাওয়ালা আসলো ময়লা নিতে। ময়লা ঝুড়িটা হাতে নিয়ে দরজা খুলে ঝুড়িটা এগিয়ে দিলাম, কিন্তু তাকালাম না। মামা, নিয়ে যান। ওই হারামি, আমি কি ময়লা নিতে আসছি নাকি? কড়া গলায় ধমক খেয়ে হুঁশ ফেললো। তাকে দেখো অপি। কটকটি, তুমি আজ স্কুলে যাওনি? মুখ ভেঙে দিব একদম। সরি, আমি তো তোমাকে দেখিনি আপা। হাত থেকে ঝুড়িটা নামাতেই অপি তেড়ে এলো আমার দিকে। আপা লাগে আমি তোর? তো কি লাগে শুনি? জানতে হবে না। খাইছো তুমি? না, মাত্র ফ্রেশ হলাম। আচ্ছা, একটু ওয়েট করো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। কত ঢং রে বাবা, নিজে কখনো পানি ঢেলে খায় না, আবার আসছে আমাকে নাস্তা করাতে। সব পারি, শুধু ওয়েট করো, তারপর দেখবা। আমি তাকিয়ে দেখছি অপিকে ওনারটা বেঁধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে। এই না হলো হবু বউ। খুশিতে ড্যান্স মারতেছে মনে মনে। কিচেনে এগিয়ে গেলাম। অপির পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই, একদম দুষ্টুমি করবা না কিন্তু। কই না তো, পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম, তাই তোমার উপর এসে পড়েছি। শৈতান উল্লুক নাকবোচা, ছাড়ো, নাস্তা বানাতে দাও। একটু ধরে থাকি, কোনো দুষ্টুমি করব না, সত্যি। অপি শরীরে উষ্ণতা আর ওর সুবাসে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কোনো দুষ্টুমি করব না, কথা দিয়েছি। অপি, এই অপি, বলো। শোনো না। কি হলো বলো? আমার দুষ্টু মিষ্টি বউ হবা? বয়েই গেছে আমার। কেন? তোমার মতো নাকবোচাকে কেন বিয়ে করব? অপিকে ঘুরিয়ে ওর নাকের সাথে নাক মিশিয়ে বললাম, দেখো তো আমার নাক বোচা কই? হয়েছে, সরো। বলো না, বউ হবা? না। তাহলে আমি খাবো না। অপি রেগে আগুন হয়ে গেল। এত কষ্ট করে নাস্তা বানালাম আর তুই খাবি না, তাই না? দাঁড়া, কেমন করে খাওয়াতে হবে তা আমার জানা আছে। অপি নাস্তা এনে আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখে ঠেসে খেতে বলল। হারামি, খা এবার। এভাবে কি খাওয়া যায়? একটু মিষ্টি করে বললেই তো হয়। পারি না মিষ্টি করে বলতে। তাহলে রাগ করো না, আমি তো এমনি বলেছি। তুমি আমার জন্য এত কষ্ট করে বানিয়েছ, আমি কি না খেয়ে থাকতে পারি বলো? থাক, বুঝি সব। ওই মেয়েটা হলে তো আর বলে না খাবে না। আমাকে তো সহ্য করতে পারো না তুমি। আমি অপিকে জড়িয়ে ধরে বললাম, পাগলি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বোঝো না? তুমি কি বোঝো? কি বুঝবো? আমিও তোমাকে কি? আমিও তোমাকে ভালোবাসি নাকবোচা। তোমার চোখ বন্ধ করো, আমরা একটু রোমান্স করে আসি।
সময়টা মনে নেই, কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। নাক বোচা ছাড়ো এখন, আম্মু জানলে বকবে। আমি দুপুরে আবার আসবো। না, থেকে যাও আমার কাছে। আগে বিয়ে হোক তারপর। কেন, বিয়ে না করলে হয় না? মানে? মানে শুধু প্রেম করব, বিয়ে করে কি হবে? আহারে, গুলুমুলু বাচ্চার বাবা হবে না? কি সত্যি? ধর, শয়তান ছেলে। এই অপি শোনো। অপি দৌড়ে চলে গেল। যাক, অপি আমাকে বলেছে এখন আম্মু আব্বুকে বলতে পারবো বিয়ের জন্য। দুপুরে অপি এসে বলল ওদের সাথে খেতে হবে, আন্টি যেতে বলেছে। আমি অপির কপালে চুমো দিয়ে একটা আদর দিলাম, তারপর গেলাম ওদের রুমে। আন্টি আদর করে খাওয়ালো, তারপর বলল, আবির, তোমার আম্মু না আসা অবধি আমাদের এখানে থাকো। আমি মনে মনে ভাবি এই তো আর কিছুদিন পর জামাই হয়ে থাকবো। তারপর ভাবলাম অপি তো রাজি, ওর বাবা মা রাজি না হলে তো আরেক বিপদ। অপি বলল, ইস, দরকার নেই নাক বোচাকে আমাদের ঘরে রাখার। তুই চুপ থাক, আবির থাকবে। ঢং, এত আদর তো আমাকেও করো না। আমি আন্টিকে জোরে ধরে বললাম, মা তো আমার, তাই আমাকে এত আদর করে। অপিও রেগে আগুন হয়ে বলল আমার আম্মুকে ছাড়তে। বেশ একটা জমানো খুনসুটিতে মেতেছিল সবাই। তাতে বুঝলাম আন্টি আমাকে পছন্দ করে। এখন অপেক্ষা আমার পরিবার থেকে বিয়ের কথা জানানোর, দেখা যাক কি হয়। বেশ খুনসুটিতে মেতেছিল সবাই। তারপর আন্টি উঠে ওরা রুমে চলে গেলেন। আমি আর অপি টিভি রুমে গিয়ে বসলাম। আগে রিমোটটাকে নিজে আয়ত্ত করলাম। তারপর অপি আমাকে 2-3টা চিমটি দিল। আমি ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটা দেখতে লাগলাম। অপি বলল, এসব না দেখে দু একটা রোমান্টিক গান তো শোনা যায়। আমার মনে কোনো রোমান্টিকতা নাই। তা তো দেখতেই পাচ্ছি, শুকনো বড়ই একটা। চুপ করে থাকো একটু, তোমার কথা শুনবো না, টিভি দেখবো। থাকো তুমি, আমি গেলাম। অপি রেগে গিয়ে যেতে লাগলো। আমি ওরা হাত ধরে টেনে সোফায় বসিয়ে জড়িয়ে ধরলাম। ছাড়ো, ছাড়ো আমাকে। সারার জন্য কি ধরেছে নাকি কটকটি? তুমি টিভি দেখো, আমাকে ছেড়ে দাও তো। অপির গলায় ঘাড়ে স্লাইড করছি আঙ্গুল দিয়ে, আর অপি চোখ বন্ধ করে আছে, ওর শরীর কাঁপছে। তারপর ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ছেড়ে তো দিয়েছি, এখন যাও না কেন? আবির, প্লিজ দুষ্টুমি করো না। আমি কি কিছু করেছি নাকি জানটা আমার? অপির গালে আস্তে আস্তে কিস করছি। অপি আমাকে শক্ত করে ধরে আছে। তারপর অপি নিজে আমাকে লিপ কিস করতে শুরু করলো। একটা অজানা ভালো লাগা হারিয়ে যাচ্ছি দুজন। হঠাৎ আন্টি ডাক শুনলাম, অপিকে ডাকছে। আমি এক লাফে অন্য ছোপায় বসে পড়েছি। অপিও আলাদা। ভাগ্যিস আন্টি দেখেনি, তাহলে আজ আমার পিঠ লাল হয়ে যেত নিশ্চিত। অপি ওর আম্মুর রুমে গেল। তারপর এসে বলল আম্মু ঘুমাবে, তাই ওনার ওষুধটা দিতে রাখছিল। আমি ভাবলাম এখন তাহলে এখানে থাকা ঠিক হবে না। আন্টিকে বলে আমি রুমে চলে আসলাম। রাতে আব্বু আম্মু সবাই এসে অপির কথা সব খুলে বলল। আব্বু আম্মু দুজনে খুব খুশি হলো। তখনই তারা সবাই চলে গেল অপিদের বাসায়, সাথে ভাইয়া ভাবিও। কিছু সময় পর অপি আমাকে ফোন দিল। এই শয়তান উল্লুক নাক বোচা, বিয়ে করবি আমাকে? আমার বয়ে গেছে তোমাকে বিয়ে করতে। তাহলে আঙ্কেল আন্টি কেন এসেছে শুনি? কি জানি, আমি জানি না তো। এত পাগল হয়ে গেছো যে তর সইছে না বুঝি? যেভাবে কিস করে আমাকে পাগল করলে তাতে ভালো থাকে কি করে? দাঁড়াও, এখানে কি কথা হয় আগে শুনি। তোমার আম্মু কি রাজি হবে? গাধা, আম্মু আব্বু তো অনেক আগেই তোমার আম্মু আব্বুকে আমাদের বিষয়ে বলেছে। তারপর থেকেই তো তোমাকে এত বিরক্ত করি। তোমার রুমে যাই, আমার বাসায় এসে আমার সাথে থাকো। এমনি এমনি কি হয়েছে নাকি এসব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লিখেছো? গাধারাম। দাঁড়াও, বাসরাতে বোঝাবো মজা। যাও যাও, কচু করবা। কল কেটে দিলাম। ওইদিকে মুরব্বীরা আলোচনা করছে আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে হবে এই বাড়িতেই, বাসর হবে আমার রুমে। আর বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করবে। বিয়েটা 1 সপ্তাহ পরে ঠিক হলো। অপির পরীক্ষা দেরি আছে, তাই আর সমস্যা হবে না। দুই পরিবারের সবাই বিয়ে নিয়ে খুব আয়োজনে মেতে আছে। আমি লাজুক পোলা, তাই ঘর থেকে তেমন একটা বের হই না। কে কি বলবে। আবার ঠিক করেছি বিয়ের পরও
3 মাস ঘর থেকে বের হব না, কে কি বলবে সেজন্য, এছাড়া আর অন্য কিছু না। এখন সব সময়ই অপি আমাদের রুমে যাওয়া আসা করে, খুব ভালোবাসে সবাই ওকে, আর আমি বড্ড বেশি ভালোবাসি। ওর সামনে থাকলে বা ওর গলা শুনলেই আমার ভেতরটা একটা খুশি কাজ করে, সব কিছু ভালো লাগে। একসাথে সবাই মিলে শপিংয়ে গেলাম, বিয়ের যাবতীয় সব কিছু কেনাকাটা করলাম সবার পছন্দ মতো। বিয়ের দিন পুরো বাড়িটাই খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে, আজই বিয়ে যাকে বলে। কত শখ ছিল গাড়ি করে যাব বউ আনতে, আর এখন সিঁড়ি বেয়ে উঠে বউ আনতে হচ্ছে, তাও আবার ছাদের সাজিয়ে রেখেছে কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। ধুর, ভালো আর লাগে না। শিরোনি পরেছি, পাগড়ি পরেছি, কেমন যেন লাগছে। লজ্জায় মুচকি হাসি আসতেছে, তাই একটা রুমাল দিয়ে লোকচক্ষু আড়াল করলাম। ভাইয়া এসে বলল, কিরে বদমাইশ, ছোট ভাইকে জীবনের সবচেয়ে বড় হাটে কোরবানি দিতে উঠে পড়ে লাগছিল সবাই, তাই শেষ হাসি হাসতেছি। তা ঠিক, আমি আর হাসতে পারি না তোর ভাবির জন্য, তুইও পারবি না? যত পারিস এখন হেসে নে। কোথা থেকে ভাবে এসে, কি বললে তুমি? আমার জন্য হাসতে পারো না? তোমার সব খুশি শেষ করে দিয়েছি আমি। আরে ধুর, আমি কখন বললাম এসব? আবিরকে বলেছিলাম ওর সুখ নাই, তোমাকে কিছুই বলিনি তো। আমি তো আরও বেশি হাসতেছি ওদের ঝগড়া দেখে। অপিওর বান্ধবীদের পাঠিয়ে আমার খবর নিল। আমি যেন এভাবে হাসাহাসি না করি, সবাই নাকি খারাপ ভাববে। মনে মনে বলি, শেষ হাসিটা দেখে রাখুক। যত সময় বিয়ে শেষ করে এবার মেয়ে বিদায়ের পালা, কিন্তু বিদায়টা আর কোথায় হবে? অপি কান্না শুরু করলো। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, এত ঢং করে কান্না করে দেখাতে হবে না, মনে হচ্ছে দূরে চলে যাবা। যাচ্ছটা কই? উপরতলার নিচতলার ব্যাপার, কান্না বন্ধ করো। অপির রাগ কে দেখে এখন বুঝলাম। রুমে গেলে শনি বা ফনি কিছু একটা আছে আমার কপালে। বউয়ের কান্না দেখে খুব মায়া হলো, ভাবলাম আমিও একটু কেঁদে দেই, তাতে যদি বউয়ের কান্নাটা একটু কমে। পরে ভাবলাম থাক, দরকার নেই, কে কি বলবে আবার। বাসার ঘর রেডি, অপিকে এনে রুমে রাখলো সবাই। আমি তো আমার বাসায় এসে টিভি রুমে গিয়ে টিভি চালু করেছি। মেহেজাবিন গিয়ে আম্মুকে বলল এ কথা। বিড়াল পেটানো লাঠি হাতে আম্মু তেড়ে এসে আমাকে কয়েকটা ঝাড় বকা দিয়ে পাঠালো বাসা ঘরে। দরজা আটকাতেই অপির ক্যাচক্যাচানি শুরু হলো। কি বলছিলে তখন? ঢং করি আমি? তা নয় তো কি শুনি, কান্না করা কি আছে? তুমি তো আর চলে যাওনি তোমার বাবা মাকে ছেড়ে, তাহলে এমন কান্না করছে কেন? হারামি, তুমি এর কি বুঝবা? আমি যা বুঝি তা ভালোই বুঝি। শোনো, তুমি একমাত্র মেয়ে যে তার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে 30 সেকেন্ড লাগবে। রাগ করে যখন বলবা চলে গেলাম বাপের বাড়ি, তখন আমি বলবো বাপের বাড়িতেই তো আছো। কত লাকি তুমি, একবার ভাবো তো। আমার পরীক্ষা শেষ করে আমি এই বাড়িতে থাকবো না। আমিও ঘর জামাই হব না। আমি এখন ঘুমাবো, লাইট অফ করে শুয়ে পড়ো। আহারে বেচারি, ঘুমালে হবে? ওটা করবে কে? কোনটা? ওইটা। একদম নাক ফাটিয়ে দিব বলে দিলাম। ইস, কেন? তুমি না আমার বউ, তাহলে কেন হবে না? বিয়ের 5 বছর হলে তারপর, এর আগে না। বলো কি? এর থেকে ভালো ছিল বিয়ের আগে যা 2-1টা কিস পেতাম ওটা দিয়ে কাটিয়ে দিতাম। কি লাভ হলো বিয়ে করে? এত কিছু বুঝি না, যাও তো। আমি লাইট অফ করে এসে অপিকে জড়িয়ে ধরে, তোমাদের এসব না শুনলেও চলবে। এভাবে কিছু খুনসুটি আর আদর ভালোবাসা নিয়ে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার, যেখানে সবার অপরিসীম ভালোবাসা আছে, আর আছে বাবা মায়ের দোয়া। বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে এখন আমি বাড়িওয়ালার জামাই। তো বন্ধুরা, গল্পটি কেমন